আসসালামু আলাইকুম। আমি ডক্টর হোসনারা বৃষ্টি। আজকের 30 মিনিট লাইভ টপিক ডিসকাশনে আপনাদের সাথে আছি। সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের টপিক হচ্ছে অপসের একটা টপিক, একটপিক প্রেগন্যান্সি নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো টপিকে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। গাইনি অপসেরই যেহেতু ক্লাস, তো গাইনি অপস নিয়ে কিছু কথা বলে নিই। আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করার চেষ্টা করি আমার পক্ষ থেকে, যে যেহেতু বিসিপিএস এর কোয়েশ্চেন প্যাটার্নটা এরকম হয়ে গেছে এখন, যেহেতু একদিনে পরীক্ষা, আপনার বেসিক প্লাস ক্লিনিক্যাল একসাথেই এক্সাম হয় আর কি, আলাদা কোনো পেপার নাই আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আজকে যেহেতু আমাদের একটা টপিকটা আমরা ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করতেছি, তো সে তার প্রেক্ষিতে আর কি এই কথাটা বলা, যে আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এখন বিসিপিএস এর কোয়েশ্চেন প্যাটার্নটা এরকম হয় যে ধরেন একটা এমসিকিউ এর মধ্যে 5টা স্টেম আছে, তার মধ্যে 3টা হয়তো বেসিক থেকে আর 2টা ক্লিনিক্যাল থেকে রিলেটেড, এভাবে করে দিয়ে দিয়ে থাকে আর কি। আগে যেমন পেপার ওয়াইজ হতো, তখন দেখা যেত এই পেপার থেকে নির্দিষ্ট করে, যখন ক্লিনিক্যাল পড়তেছে ক্লিনিক্যাল, বেসিক পড়তেছে বেসিক থেকে কোয়েশ্চেন আসতেছে। বাট এখন যেহেতু ওভারল্যাপ করতেছে, তো আপনারাও পড়ার সময় আমি অবশ্যই সবাইকে এই কথাটা মানে সাজেস্ট করব যে আপনারাও অবশ্যই পড়ার সময় কি করবেন, বেসিকের সাথে ক্লিনিক্যালটা কোরিলেট করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আজকে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সির আমরা টপিকটা আলোচনা করতেছি। তো এই একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে যখন আপনারা এই টপিকটা পড়বেন আর কি, তখন একটোপিক প্রেগন্যান্সি ইউজুয়ালি আমরা সবাই জানি যে টিউবাল প্রেগন্যান্সি হচ্ছে সব থেকে কমন। তো আমরা তখন কি করতে পারি, ধরেন যে টিউবের একটু অ্যানাটমিটা আমরা সাথে সাথে একটু দেখে নিতে পারি যে টিউবের কয়টা পার্ট আছে, কোন পার্টের লেন্থ কত, কোনটা বড় কোনটা ছোট, তারপরে কোনটাতে কি স্পেশালিটি আছে। এই জিনিসগুলা ধরেন আমরা পুরা অ্যানাটমিটা খুললাম, ক্লিনিক্যাল অ্যানাটমিটা খুলে আমরা জাস্ট হচ্ছে পুরো আপনার টিউবটা একটু বা ইউটেরাসটা একটু পুরাটা আমরা হচ্ছে ইউটেরাস আর টিউবের অ্যানাটমিটা পড়ে ফেললাম, ভিতরে যা যা আছে আর কি, ঠিক আছে, ক্লিনিক্যাল আমাদের বই থেকে, দত্ত বই থেকে। তো এতে করে সুবিধা হয় কি, যে আপনারা যখন কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবেন, তখনও দেখবেন যে আপনাদের ইজি হবে, যে কোরিলেট করতে অনেক ইজি হয়ে যাবে, সুবিধা হবে। হ্যাঁ, তো সবসময় চেষ্টা করবেন এভাবে পড়তে, যে কোনো টপিকই আপনারা ক্লিনিক্যাল যখন পড়বেন, আপনারা এটা মাথায় নিয়ে আসবেন যে এই টপিক রিলেটেড আমাদের বেসিক কি আছে, বা এই টপিক রিলেটেড অ্যানাটমি কি আছে, কোন জায়গায় আমরা পড়ছি, এই টপিক রিলেটেড ফিজিওলজি আমাদের কি কি আছে, কোন জায়গায় আমরা পড়ছি, এই জিনিসগুলো একটু মাথায় এনে তখন ওই ওই ক্লিনিক্যালের ওই টপিকটা পড়ার সাথে সাথে একটু চেষ্টা করবেন বেসিক থেকে বা অ্যানাটমি থেকে, একটু ফিজিওলজি থেকে এই জিনিসগুলো একটু দেখে নিতে, তখন আপনাদের কোরিলেট করতেও ইজি হবে। তারপরে দেখবেন যে আপনাদের জিনিসগুলো মাথায় ক্যাচ করতেও ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা শুরু করে দিই। আজকে আমাদের টপিকে চলে যাই। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি নিয়ে আমরা কথা বলবো। তো একটোপিক প্রেগন্যান্সিটা কি জিনিস, এটা হচ্ছে নর্মালি ফার্টিলাইজ ওভাম কি হয়, আপনার নর্মাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে ইমপ্ল্যান্টেশন হয়ে থাকে, ঠিক আছে? এই এই ইমপ্ল্যান্টেশনটা যদি আদার দেন নর্মালি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি বাদে যদি অন্য কোনো সাইটে হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো একটোপিক প্রেগন্যান্সি, রাইট? আচ্ছা, তো তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কি, যে সাইট অফ ইমপ্ল্যান্টেশন, মানে একটোপিক যে হচ্ছে ইমপ্ল্যান্টেশন যে হচ্ছে ফার্টিলাইজ ওভামটার, সেটা কোথায় কোথায় হচ্ছে, এই সাইট অফ ইমপ্ল্যান্টেশন কি কি আছে। তো এর মধ্যে আমরা প্রথমে ঢুকে যাই যে সাইট অফ ইমপ্ল্যান্টেশনের মধ্যে কি কি ভাগ করে ফেলি, ঠিক আছে? একটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন হতে পারে, আবার ইউটেরাইন হতে পারে। যেমন ইউটেরাসের ভিতরে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি ছাড়াও আর কোথায় কোথায় হতে পারে, হচ্ছে সার্ভিক্সে হতে পারে একটা, তারপরে ধরেন কর্ণতে হতে পারে, তারপরে ধরেন হচ্ছে সিজারিয়ান স্কার, প্রিভিয়াস যদি তার সিজার হয়ে থাকে সেই স্কার একটোপিক হতে পারে। এগুলো হচ্ছে ইউটেরাসের ভিতরে, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে এক্সট্রা ইউটেরাইন। এক্সট্রা ইউটেরাইনের মধ্যে যেটা হতে পারে সেটা ধরেন আপনার 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে টিউবের ভিতরে হতে পারে, তারপর অ্যাবডোমিনাল হতে পারে, আরেকটা হচ্ছে ওভারিয়ান হতে পারে। তার মধ্যে 97%, মানে মোস্ট কমন সাইটটা কোনটা, সেটা হচ্ছে গিয়ে টিউবাল প্রেগন্যান্সি। এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই তো? আর অ্যাবডোমিনে হতে পারে 1%, আর ওভারির ক্ষেত্রে এটা হচ্ছে আপনার 0.5%, খুবই মোটামুটি রেয়ার। এখন আসি হচ্ছে টিউবের মধ্যে। টিউবের তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে, কোন পার্টে কত পার্সেন্ট হয় এটা একটু জেনে রাখা ভালো। কারণ কি, আমাদের যেহেতু এসবিএ, তো দেখা যায় এই পার্সেন্টেজ যেগুলোতে থাকে ইউজুয়ালি, এই পার্সেন্টেজ গুলো আমাদের মনে রাখলে এই সুবিধাটা হয়। এসবিএ তে যখন আমাদের কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে যাই,
তখন দেখা যায় কোনটাতে সব থেকে বেশি, কোনটাতে সব থেকে কম, ওইভাবে হয়তো আমাদের ডিরেক্ট বইয়ের মধ্যে সব ক্ষেত্রে বলা থাকে না। উম, দেখা যায় যে উল্লেখ করে থাকে না, কিন্তু পার্সেন্টেজটা দেওয়া থাকে। যেমন এক্ষেত্রে আমরা জানি সবাই যে মোটামুটি অ্যাম্পোলাতে সব থেকে বেশি হয়ে থাকে, কারণ এখানে জায়গা বেশি পায়, তাই তো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্সেন্টেজ দিয়ে এরকম কোশ্চেন চলে আসে যে হচ্ছে আপনার কোনটাতে বেশি সব থেকে, কোনটাতে কম। তো পার্সেন্টেজ গুলো একটু খেয়াল করে রাখলে আমাদের সুবিধা হবে, যে আমরা অন্যান্য ক্ষেত্রেও, শুধু এটার জন্য না, অন্যান্য টপিকের ক্ষেত্রেও আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে একটু জেনে নিই আমরা। মোটামুটি আমাদের অ্যাম্পোলাতে হয় 55%-এর মতো, তারপরে হচ্ছে ইসমাসে হয় 25%-এর মতো, ইনফান্টিবুলামে হচ্ছে 18%, আর ওই দিক থেকে ইন্টারস্টিশিয়ালে হয়ে থাকে 2%-এর মতো। রাইট? ওকে। তার মধ্যে আমাদের সব থেকে বেশি, তাহলে আমরা জেনে ফেললাম কোথায় হয়, অ্যাম্পোলাতে সব থেকে বেশি হয়ে থাকে। তাহলে এটা গেল সাইট অফ ইমপ্ল্যান্টেশন। ওকে। আচ্ছা, তারপরে আমরা কিসে যাব, আমরা একটু ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টর গুলো জেনে আসি, ঠিক আছে? তো ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে প্রথমেই সব থেকে আমাদের, যেহেতু এসবিএ, আবারও এসবিএ এর জন্য আমাদের মোস্ট কমন বা সব থেকে ইম্পর্টেন্ট কোনটা রিস্ক ফ্যাক্টর বা ইটিওলজি সেটা জানতে হবে। তাহলে এই একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের মোস্ট কমন বা সব থেকে বেশি রিস্ক ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনার ইনফেকশন, ঠিক আছে? যেমন ধরেন টিউবের ইনফেকশন যদি, যেমন সালফিনজাইটিস বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যাদের থাকে, তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সির চান্সটা বেড়ে যায়। ঠিক আছে। আর এখন হচ্ছে এই যে ইনফেকশনটা, এই ইনফেকশনটা যেই মোস্ট কমন একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, সেটার নামটাও আমাদের জানতে হবে ফর এস দিয়ে। সেটা হচ্ছে, আমরা মনে রাখবো, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস। এই ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস দিয়েই মোস্টলি হচ্ছে একটোপিক প্রেগন্যান্সির এই যে ইনফেকশনটা হয়ে থাকে, মানে এই ইনফেকশনটা হলে এটা মোস্টলি রেসপন্সিবল ফর একটোপিক প্রেগন্যান্সি। ওকে। ওকে। দেন 2 নাম্বার পয়েন্ট, প্রথমে এটা পড়লাম আমরা কি, ইনফেকশন। তারপর 2 নাম্বার পয়েন্টে আমরা মনে রাখবো কন্ট্রাসেপশন রিলেটেড, ঠিক আছে? কন্ট্রাসেপশন রিলেটেড কিরকম, যেমন ধরেন যারা এখানে একটা জিনিস আছে, যে যারা ইউজুয়ালি কন্ট্রাসেপটিভ ইউজ করে, ব্যাপারটা এমন না যে যারা কন্ট্রাসেপটিভ ইউজ করতেছে তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির রিস্কটা বেশি। এখানে ব্যাপারটা আসলে কি হয়, যাদের ক্ষেত্রে মানে যারা ইউজ করতেছে তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির রিস্কটা তেমন একটা বেশি না, বলা যায় মোটামুটি কম। কিন্তু সিলেক্টিভ কিছু কেস আছে বা সিলেক্টিভ কিছু কন্ট্রাসেপটিভ আছে যেগুলো ইউজ করার পরে সেগুলো যদি ফেলিওর হয়, তো সেক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির চান্সটা বেড়ে যায়। ঠিক আছে? যেমন কি, ধরেন আইইউসিডি ইউজার্স যারা আছে, তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির চান্সটা বেশি। তারপরে আবার হচ্ছে এমার্জেন্সি পিল ইউজ করতেছে, যারা এমার্জেন্সি পিল ইউজ করে, আমরা কিন্তু অহরহই কিন্তু আমরা বলে থাকি যে এমার্জেন্সি পিল খুব ঘন ঘন বা রেগুলার ইউজ করলে দেখা যায় যে তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির চান্সটা বেড়ে যায়। কেন? কারণ এমার্জেন্সি পিল যে কাজটা করে মেইনলি, এটা হচ্ছে টিউবাল যে মোটিলিটিটা, এটা ইম্পেয়ারমেন্ট করে। টিউবাল মোটিলিটি যখন ব্যাঘাত ঘটায়, তো আলটিমেটলি দেখা যায় যে ফার্টিলাইজড ওভামটা ওই ইউটেরাস পর্যন্ত, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি পর্যন্ত আর আসতে পারে না, ওই টিউবের মধ্যেই ইমপ্ল্যান্টেশন হয়ে আলটিমেটলি একটোপিক প্রেগন্যান্সিতে কনভার্ট হয়। এই কারণে এইগুলা হচ্ছে গিয়ে আপনার একটোপিক প্রেগন্যান্সির জন্য দায়ী, এই এমার্জেন্সি পিল, আইওসিডি ইউজার্স, এগুলো মানে আইওসিডি যারা ইউজ করতে পারে। আচ্ছা, তারপরে 3 নাম্বার পয়েন্টে আমরা মনে রাখবো হচ্ছে ইনফার্টিলিটি রিলেটেড। ইনফার্টিলিটি রিলেটেড হচ্ছে যেমন যারা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ ইউজ করতেছে, যাদের ক্ষেত্রে ইউজ করা হয়, বা যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির কারণে টিউবাল কোনো সার্জারি হয়েছে, বা টিউবের ব্লক ছিল, সেটাকে হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে সেই ক্যানুলেশন করে খুলে দেওয়া হয়েছে। তারপরে ধরেন সরি, তারপরে ধরেন যে টিউবাল মোটিলিটি কম ছিল, সেটাকে হচ্ছে ইনক্রিজ করা হয়েছে, বা প্রিভিয়াস কোনো টিউবাল সার্জারির তার হিস্ট্রি আছে। এরকম ইনফার্টিলিটি রিলেটেড এই কেসগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে একটোপিক প্রেগন্যান্সি চান্স বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 3টা পয়েন্ট মাথায় রাখবো। একটা হচ্ছে ইনফেকশন রিলেটেড, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা আমরা মাথায় রাখবো হচ্ছে আপনার কন্ট্রাসেপটিভ রিলেটেড বা কন্ট্রাসেপশন ফেলিওর হলে যেটা হয়। আর 3 নাম্বারটা মাথায় রাখবো হচ্ছে ইনফার্টিলিটি, ইনফার্টিলিটি রিলেটেড, মানে টিউবাল রিলেটেড যে ইনফার্টিলিটি গুলো, যে যাদের টিউবাল ব্লক আছে বা আগের কোনো রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হয়েছে, এই টাইপের। ওকে। তো এগুলোই হচ্ছে রিস্ক ফ্যাক্টর বা ইটিওলজি। ওকে।
আচ্ছা আচ্ছা, এরপরে আমরা তাহলে আসি হচ্ছে গিয়ে আপনার কি কি সিমটম নিয়ে ইউজুয়ালি পেশেন্ট আমাদের কাছে আসে। তো একটোপিক প্রেগনেন্সিতে আমরা ইউজুয়ালি কি দেখি যে পেশেন্ট একটোপিক প্রেগনেন্সির ট্রায়াড আছে একটা, এটা আমরা মনে রাখবো। ট্রায়াডটা কি? এক নম্বর হচ্ছে গিয়ে পেশেন্টের একটা শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়ার একটা হিস্ট্রি থাকবে। তারপর দুই নাম্বার ট্রায়াডের মধ্যে দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে গিয়ে পেশেন্ট ব্লিডিং অথবা, সরি অথবা বলি নাই, মানে দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে পেইন কমপ্লেন করবে। ঠিক আছে, পেইনটা তো আগে ইউজুয়ালি হয় আর ব্লিডিংটা তো পরে হয়, তাই তিন নম্বরে আমরা ব্লিডিংটাকে রাখি। ঠিক আছে, তাহলে এক নম্বরে রাখবো আমরা হচ্ছে কি একটা অ্যামোনোরিয়ার হিস্ট্রি থাকবে শর্ট পিরিয়ডে, আর দুই নম্বরে হচ্ছে পেইন, অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করবে, আর তিন নম্বরে পেশেন্ট কমপ্লেন করবে হচ্ছে ব্লিডিং নিয়ে আসবে। ঠিক আছে আমাদের কাছে, তাহলে এই তিনটা হচ্ছে মেইন ট্রায়াড অফ একটোপিক প্রেগনেন্সি। এখন আমরা আসি, যেটা হচ্ছে একটা ক্লাসিক ট্রায়াড অফ একটোপিক প্রেগনেন্সি। এখন আমরা আসি যে অ্যাবডোমিনাল পেইনটা মোটামুটি কনস্ট্যান্টই বলা যায়। তো আমাদের যদি এরকম এসবিএ তে চলে আসে যে মোস্ট কনস্ট্যান্ট ফিচার কোনটা, যেটা হচ্ছে কি একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে আপনারাও দেখবেন দত্ততে লেখা আছে, এটা উল্লেখ করা আছে। এটা হচ্ছে 100% কেসে দেখা যায় যে অ্যাবডোমিনাল পেইনটা দিয়েই তারা বুঝতে পারে বা এটা দিয়েই শুরু হয় আর ব্লিডিংটা পরে আসে। ঠিক আছে, তাহলে অ্যাবডোমিনাল পেইনটা ইউজুয়ালি ফলিকি বা হচ্ছে অ্যাকিউট পেইন হয়ে থাকে। তারপরে ব্লিডিংটা, যেটা আমরা ব্লিডিং এ যাই, ও একটা জিনিস আমি বলবো যে এখানে কিন্তু এই অ্যাবডোমিনাল পেইনটা অনেক সময় রেফার্ড হয়, হ্যাঁ, ডায়াফ্রামের ইরিটেশনের কারণ হেমোপেরিটিন, মানে মেইনলি হেমোপেরিটোনিয়াম হয়ে যখন ডায়াফ্রামকে ইরিটেট করে তখন দেখা যায় যে শোল্ডার টিপেও পেইন হতে পারে মাঝে মাঝে, ওই রেফার্ড পেইন হতে পারে আর কি। এটা আমাদের ডক্টরতে বলা আছে, একটু মাথায় রেখে দিয়েন যে অ্যাবডোমিনাল পেইন এর সাথে সাথে অনেক সময় পেশেন্ট এটা কমপ্লেন করতে পারে যে রেফার্ড পেইন হিসেবে চলে আসছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে নেক্সট আমাদের যে কমপ্লেন বা সিমটম সেটা হচ্ছে কি ব্লিডিং। ঠিক আছে, তো এই ব্লিডিং এর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি। এই ব্লিডিং এর ক্ষেত্রে অনেক সময় হয় কি যে একটা ইন্টারেস্টিং জিনিস, যে এই ব্লিডিংটা আহ অনেক সময় স্পন্টেনিয়াস অ্যাবর্শনের সাথে কনফিউশন হয়ে যেতে পারে। কিভাবে হয় সেটা একটু ছোট করে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে কি হচ্ছে আপনার ওই কর্পাস লুটিয়াম, যেটা আর্লি প্রেগনেন্সিতে কি হয়, কর্পাস লুটিয়ামটাই তো যতক্ষণ না প্লাসেন্টার কাছে আপনার ফাংশন ট্রান্সফার করতেছে ততক্ষণ তো কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সিটা মেনটেনেন্স দিচ্ছে আর কি। তো এই কর্পাস লুটিয়াম থেকে যে স্ট্রোজেন, মেইনলি প্রোজেস্টেরনটা আসতেছে, তারপর হচ্ছে ওই কোরিওনিক যে গোনাডোট্রপিন, এগুলো যে আসতেছে, এই হরমোন গুলো আসতেছে এই প্লাসেন্টাল হওয়ার আগে, প্লাসেন্টার কাছে ফাংশন ট্রান্সফার করার আগে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি থেকে যে এগুলো আসতেছে, এগুলো আলটিমেটলি কি করে, ইউটেরাসের মধ্যে, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামটা, এই ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটার বা এন্ডোমেট্রিয়াল গ্রোথটাকে মেইনটেইন করতে থাকে। ঠিক আছে, কিন্তু এই যে যে ডেসিডুয়াটা থাকে, এই ডেসিডুয়াটা সব ক্যারেক্টারিস্টিক কি আপনার হচ্ছে গিয়ে ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সির মতনই হয়ে থাকে সবকিছুই, ওই একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও। তো কিন্তু দেখা যায় যে এটার মধ্যে একটা জিনিস অ্যাবসেন্ট থাকে, সেটা হচ্ছে কোরিওনিক ভিলাইটা অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, সবই ক্যারেক্টারিস্টিক্স থাকে, এই ক্ষেত্রে শুধুমাত্র কোরিওনিক ভিলাইটা কোনো এভিডেন্স এখানে থাকতেছে না। তো এই কোরিওনিক ভিলাই থেকে আলটিমেটলি যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন সেটা ফল করতেছে। আবার সেটা ফল করার কারণে কর্পাস লুটিয়ামের যে ফাংশনটা, এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বা এসিজি যেটা, এর তো ওই কর্পাস লুটিয়ামের ফাংশনটাকে মেনটেন করার কথা ছিল, তো ওইটা মেনটেন করতে পারতেছে না। আবার যেহেতু কর্পাস লুটিয়ামের ফাংশন মেনটেন হচ্ছে না, কর্পাস লুটিয়াম থেকে যে প্রজেস্টেরন আসার কথা ছিল, সেই প্রজেস্টেরনটা ঠিকঠাক মতো আসতেছে না। আর এই প্রজেস্টেরনটা না আসার কারণে আলটিমেটলি কি হচ্ছে, প্রথম দিকে এন্ডোমেট্রিয়াল গ্রোথটা থাকলেও পরবর্তীতে এই পুরো এন্ডোমেট্রিয়ামের যে গ্রোথটা, এটা মেইনটেনেন্সটা ঠিকঠাক মতো হচ্ছে না। ঠিক আছে, প্রথমে দেখা যায় যে ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই গ্রোথটা, মেইনটেনেন্সটা পরবর্তীতে আর হচ্ছে না। না হওয়ার কারণে কি দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল গ্রোথটা যেহেতু মেনটেন হচ্ছে না, তো এন্ডোমেট্রিয়ামটা স্লাফ আউট হয়ে যায়। স্লাফ আউট হয়ে আপনার হচ্ছে সার্ভিক্স দিয়ে ব্লিডিং হিসেবে শেডিং আউট হয়ে চলে আসে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে পুরা ডেসিডুয়াটাই একটা মাস টাইপের হয়ে পুরাটাই অনেকখানি প্রোডাক্টের মতো বের হয়ে যাচ্ছে। তো এটাকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এটা পুরোটা একটা মাস বের হয়ে গেছে, এটা হয়তো বা স্পন্টেনিয়াস কোনো অ্যাবর্শন হয়ে গেছে। তো এটা আমরা কনফার্ম করবো কি, ওই যে ইনভেস্টিগেশনের মাধ্যমে, তখন আমরা তো
টিউবের মধ্যে বা আদার সাইটে আমরা যেখানে একটোপিক প্রেগনেন্সি আছে সেটা দেখতে পারবো, আর ইউটেরাইন ক্যাভিটিটা আমরা এমটি পাবো, তাই তো? তার সাথে আরো আমরা রিলেটেড জিনিসপত্র পাবো, সেটা আমি সামনে আসতেছি। তো এই ক্ষেত্রে যে এই যে মাসের মতো যে পুরোটা চলে যাচ্ছে ডেসিডুয়াটা, এই এই জিনিসটাকে আমরা, ওই যে যেটাকে আমরা কনফিউজ করে ফেলতেছি স্পন্টেনিয়াস অ্যাবর্শনের সাথে, এই জিনিসটাকে আমরা বলতেছি ডেসিডুয়াল কাস্ট। ঠিক আছে? তো পেশেন্ট শুরুতেই কনফিউজ থাকে যে এই ব্লিডিংটা, হ্যাঁ হঠাৎ করে একটা ডলার মতো চলে গেল, এই জিনিসটা কি। অনেক সময় আমরা পেশেন্ট মনে করতে পারে যে এটা হচ্ছে তার অ্যাবর্শন হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা তখন আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন দেখা যায় যে টিবিএস করা হলো, তখন দেখা যাচ্ছে তার টিউবের মধ্যে জেস্টেশনাল স্যাকের এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন তো সেটা একটু প্রেগনেন্সির দিকে চলে গেল, তাহলে আর এটা অ্যাবর্শনটা এক্সক্লুড হয়ে গেল। তাহলে এটা আসলে, তাহলে আমরা এটাকে ডিফাইন করবো কিভাবে, এটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন ছিল না, এটা ডেসিডুয়াল কাস্ট ছিল। ঠিক আছে? আশা করি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, তারপরে তাহলে আমাদের সিমটম গুলো গেল। এবার আমরা একটু এক্সামিনেশনে যাই। এক্সামিনেশনের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা, যে যদি পেশেন্ট খুবই সিভিয়ার ব্লিডিং নিয়ে আসে, বা পেশেন্ট একটু আনস্টেবল থাকে, পেশেন্টের ভাইটালস একটু আনস্টেবল আছে, বা হিমোডাইনামিক্যালি পেশেন্ট মোটামুটি স্টেবল আছে, কিছুটা খারাপের দিকে যাচ্ছে, বা এরকম কিছু, ব্লিডিং অনেক বেশি, তখন তো সেক্ষেত্রে ওইভাবে পিভি করার পসিবল হয় না। তো তারপরও একটা জিনিস হচ্ছে যে এক্ষেত্রে আমরা যদি পালপেট করি, দেখা যায় যে ফর্নিক্সে পালপেশন করতে বা সার্ভিক্সের মুভমেন্টে পেশেন্ট এক্সট্রিম টেন্ডারনেস ফিল করে, পেশেন্টের এক্সট্রিম ব্যথা হয়, এটাকে আমরা বলতেছি সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। ওকে? এই জিনিসটা আমরা একটু প্রেগনেন্সির ক্ষেত্রে পেয়ে থাকি ডিউরিং এক্সামিনেশন। ওকে? আচ্ছা, তাহলে এক্সামিনেশন গেল। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাই ইনভেস্টিগেশনের দিকে। আচ্ছা, ওই যে যখন আপনাদেরকে বললাম যে ডেসিডুয়াল কাস্টের যে একটু ছোট করে যে মেকানিজমটা বললাম, সেক্ষেত্রে আমরা দেখলাম যে ওখানে আলটিমেটলি কি হচ্ছে, এইচসিজি যেটা সেটা ফল করে যাচ্ছে। তাহলে আমরা পেশেন্টকে একটা বিটাইসিজি করতে দিই, দিই তো আমরা, তাই না? ইনভেস্টিগেশন হিসেবে বিটাইসিজি করি, টিভিএস করি। তো এই বিটাইসিজি যখন করতেছি, বিটাইসিজিতে আমরা কি পাবো বা কি দেখবো? নর্মাল প্রেগনেন্সিতে কি হয়, যে নর্মাল প্রেগনেন্সিতে জেস্টেশনাল স্যাক যে ভিজিবল হতে হলে একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে নর্মাল প্রেগনেন্সিতে এই যে জেস্টেশনাল স্যাকটা ভিজিবল আছে, তখন আমরা কখন ভিজিবল পাবো, যখন হচ্ছে মোর দ্যান 1500 ইন্টারন্যাশনাল ইউনিট থাকবে দুটা আইসিসি। একটা জিনিস এটা একটু মাথায় রাখে, তো এটা নিয়ে পরে আমরা আবার আসবো। আর এক্ষেত্রে কি হয়, নর্মাল প্রেগনেন্সিতে বিটাইসিসিটা রাইজ করতে থাকে সময়ের সাথে সাথে, কিন্তু একটোপিক প্রেগনেন্সিতে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে বিটাইসিসি কমে যাচ্ছে, আমরা পড়লাম না যে বিটাইসিসি আলটিমেটলি কমে যাচ্ছে, সেটা কর্পাস লুটিয়ামের ফাংশনটাকে মেনটেন করতে পারতেছে না, আলটিমেটলি কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসতেছে না। তো প্রজেস্টেরন লেভেলটাও ফল করতেছে কিসের জন্য? এই বিটা ইসিজির জন্য। আর বিটা ইসিজিটা যখন ফল করে যাবে, এই ফলটা আমরা কিভাবে একটোপিক প্রেগনেন্সির জন্য ডায়াগনোসিসে কাজে লাগাবো, সেটা হচ্ছে আমরা 48 আওয়ার্স মানে 2 ডেজ, ধরেন আজকে আমি একটা বিটা ইসিজি করলাম, এটার হচ্ছে 2 ডেজ পরে নর্মাল প্রেগনেন্সিতে ডাবলিং হওয়ার কথা, মানে ডাবল হয়ে যাওয়ার কথা, সেটা হতে পারলো না, 2 ডেজ পরে দেখা গেল এটা ডিক্লাইন করতেছে, তাহলে আমরা এটাকে একটোপিকের দিকে নিয়ে যাব ডায়াগনোসিস। ওকে? তাহলে ফেইলিয়ার টু ডাবল দা ভ্যালু বা অ্যামাউন্ট অফ বিটা এসসিজি। ওকে? আচ্ছা, যে 2 দিন পরে তাহলে আমাদের হচ্ছে, আজকে যদি একটা করে তাহলে ফলো আপে আমাদের 48 ঘন্টা পরে আমরা আরেকটা করতে দিব, তখন দেখবো যে এটা কি বাড়তেছে নাকি এটা কমতেছে। যদি বাড়ে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা হয়তো বা ইন্টারইউটেরিনের দিকে যাচ্ছে, নট কনফার্মেটরি, কনফার্মেটরি হচ্ছে আমরা টিবিএস করে দেখবো। কিন্তু যদি দেখি ডিক্লাইন করতেছে, তাহলে সেটা আমরা, আবার ব্লিডিং আছে, তারপর ক্লাসিক ফ্লায়ার যেটা সেগুলো আছে, তখন পেশেন্টকে আমরা আহ এগুলো যদি থাকে তখন আমরা একটুপিকের দিকে চিন্তা করব। আচ্ছা, আরেকটা হচ্ছে এখন আমরা টিভিএস এর দিকে যাই। ঠিক আছে? টিভিএস করে আমরা দেখলাম যে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিটা পুরো এমটি, আমরা অন্য কোথাও দেখা গেছে পাউচ অফ ডগলাসে আমরা হেমোরেজিক কালেকশন পাচ্ছি, তারপর দেখা গেল যে হচ্ছে আমরা টিউবের মধ্যে স্যাক পাচ্ছি, তখন তো আমরা কনফার্ম হয়েই গেলাম যে এটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। রাইট? ওকে, তাহলে আমাদের মোটামুটি ইনভেস্টিগেশনের মধ্যে এই দুইটাই সব থেকে ইম্পর্টেন্ট। বিটাইসিস এর ক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে 48 ঘন্টায় ডাবল হতে পারতেছে না, ফেইল হয়েছে, ফেইলিয়ার অফ ডাবলিং। ঠিক আছে? আর টিবিএস এর ক্ষেত্রে আমরা কি পাবো? সহজ, এমটি ইউটেরাইন ক্যাভিটি পাবো, আউট অফ দ্য গ্লাসে কিছু আমরা হেমোরেজিক কালেকশন পেতে পারি, হেমোপেরিটোনিয়াম হতে পারে, আর ওই দিক থেকে
আপনার হচ্ছে স্যাক, টিউবের মধ্যে আমরা স্যাক পেতে পারি। ওকে। ওকে, তারপর আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেল, আমরা একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে এটা একটু জেনে নিই। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা কি কি ধরতে পারি? একটা হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তারপর এরকম পেইন নিয়ে আসতে পারে। পেশেন্ট ব্লিডিং থাকবে না, ইউজুয়ালি থাকে না, ব্লিডিং তো আর হবে না, কিন্তু পেইনটা হচ্ছে এরকম ধরনের পেইন থাকতে পারে পেশেন্টের, একদম অ্যাকিউট পেইন। তারপরে ওই দিক থেকে রাপচার্ড কর্পাস লুটিয়াম, রাপচার্ড টুইস্টেড ওভারিয়ান টিউমার, তারপর রাপচার্ড চকলেট সিস্ট, এগুলো। আরেকটা জিনিস হচ্ছে কি, রাপচার্ড কর্পাস লুটিয়ামের ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট একদম সেম কি বলে সিমটম নিয়ে আসবে আপনার কাছে, সেম কমপ্লেন একদম। রাপচার টিউবাল একটোপিকে যেরকম হচ্ছে গিয়ে কমপ্লেন থাকে, একদম সেম টু সেম কমপ্লেন আপনার কাছে নিয়ে আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে এটার মধ্যে পার্থক্য কিভাবে করা যায়, সহজ পার্থক্য হলো যে একটোপিক প্রেগনেন্সিতে আপনার প্রেগনেন্সি টেস্ট যেটা সেটা পজিটিভ চলে আসবে, ঠিক আছে, পেশেন্টই বলবে। আর ওই ক্ষেত্রে আপনার রাপচার কর্পাস লুটিয়ামের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট কি থাকবে, নেগেটিভ থাকবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা ম্যানেজমেন্টে চলে যাই এবার। ম্যানেজমেন্টটা কি ধরনের, আমরা তিন ধরনের ম্যানেজমেন্টে যেতে পারি। সেটা হচ্ছে ইন্ডিকেশন আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানেজমেন্ট দিব। একটা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এই যে প্রথমে আসি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টের জিনিসটা কি? এটা হচ্ছে আমরা শুধু অবজার্ভ করব যে এটা স্পন্টেনিয়াস রেজুলেশন হয়ে যাচ্ছে কিনা, আমরা আর কিছুই করবো না, জাস্ট অবজারভেশন, এটাই হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। আর মেডিকেল হচ্ছে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি, আর সার্জিক্যাল তো সার্জিক্যালি। ওকে। তো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আমরা কাদেরকে দিব এটা একটু জেনে নিই প্রথমে। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আমরা তাদেরকে দিব, ওই যে প্রথমে একটু আগে একটা কথা বলতে আপনাদের মনে আছে, যে বিটা এসসি যেটা কি থাকতে হবে, মানে জেস্টেশনাল ফ্যাক্টর ভিজিবল ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সির ক্ষেত্রে ভিজিবল কখন হয়, মোর দ্যান 1500 যখন হচ্ছে, ঠিক আছে, মোর দ্যান 1500 হলে তখন ভিজিবল জেস্টেশনাল ফ্যাক্ট আমরা পেয়ে থাকি। তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা বিটাইসিজি লেভেল বেশি পাচ্ছি, কিন্তু সেটা 1500-র বেশি না, 1500 ইন্টারন্যাশনাল ইউনিটের কম পাচ্ছি, কম থাকতেছে। তাদের ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট যেতে পারি। জেস্টেশনাল স্যাক তাদের ক্ষেত্রে নাই, প্লাস হচ্ছে কার্ডিয়াক বিট বা হার্টবিট নাই, টিউবের মধ্যে কোনো হার্টবিট নাই, প্লাস হচ্ছে আপনার একটা জিনিস হচ্ছে যে আপনার সাইজ, যেটা সাইজটাও হচ্ছে লেস দ্যান 4 সেন্টিমিটার, ঠিক আছে, সাইজটা হচ্ছে গিয়ে আপনার লেস দ্যান 4 সেন্টিমিটার যখন থাকবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিতে পারি। আর অবভিয়াসলি পেশেন্ট তো হেমোডাইনামিক্যালি স্টেবল বা তার সেরকম খুব একটা বেশি সিমটম নাই, আর আমরা তাদেরকে কি করবো, মনিটর করতে থাকবো, ওই যে বিটাইসিভিটা মনিটর করতে থাকবো। বিটাইসিভি যদি 1500-র কম তো ছিলই, 1500 এখনো তো বেশি বেড়ে যায়নি, আর 1500-র কম তো ছিলই, সাথে সাথে যদি আরো দেখি যে 48 আওয়ার পরে আমরা এটা রিপিট করলাম, তখন দেখলাম যেটা ডিক্লাইন করে যাচ্ছে, ঠিক আছে। আবার স্যাক সাইজটাও 4 সেন্টিমিটারের বেশি না, কম আছে। আর বিট তো নাই, হার্টবিট তো নাই, ঠিক আছে, কার্ডিয়াক অ্যাক্টিভিটি তো নাই। সেক্ষেত্রে আমরা জাস্ট অবজার্ভ করব, কারণ এটা স্পন্টেনিয়াস রেজুলেশন হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। Okay, এরপরে আসি যে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কাদেরকে দিব। আচ্ছা, একটু আগে আমরা বললাম যে 1500-র কম ছিল আপনার বিটা ইসিজিটা। আর এক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা দেখবো যে বিটা ইসিজিটা আমরা ফার্স্টে যখন করলাম তখনই দেখলাম যে 1500-র বেশি, কিন্তু 3000-এর কম, ঠিক আছে, 3000-এর কম বিটা ইসিজি আছে। তারপর আহ, কি বলে, ইউটেরাইন ক্যাভিটিটা এমটি আছে। তারপর যে স্যাকটা 4 সেন্টিমিটারের কম আছে। আবার পেশেন্ট হিমোডাইনামিক্যালি ভালো আছে, স্টেবল আছে। তারপরে ধরেন কোনো কার্ডিয়াক কোনো অ্যাক্টিভিটি নাই, তাদের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। ওকে। তো এই মেডিকেল থেরাপির মধ্যে আমরা কি কি দিতে পারি, আমরা সবাই মোটামুটি এটা জানি, যে হচ্ছে কি কি দিতে পারি সেটা একটু জেনে রাখবো। মেথোট্রেক্সেট দিতে পারি, তারপরে হচ্ছে হাইপারসমোলার গ্লুকোজ, অ্যাক্টিনোমাইসিন, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড। ওকে। তাহলে মেইনলি আমরা ইউজ করে থাকি কোনটা, মেথোট্রেক্সেট, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন আসি যে মেথোট্রেক্সেট আবার হচ্ছে আপনার কিছু সিঙ্গেল ডোজ আছে, কাদের ক্ষেত্রে আবার মাল্টি ডোজ দিব আমরা। তো এটা হচ্ছে পুরোপুরি ফলো আপের উপরে থাকতে হবে পেশেন্টকে, যে কাদের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ডোজ দিব আর কাদের ক্ষেত্রে আমরা মাল্টি ডোজ রেজিমেনে যাব, ঠিক আছে।
তাহলে সিঙ্গেল ডোজটা আমরা ইউজুয়ালি তাদেরকে দিব যাদের ক্ষেত্রে আমরা ওই যে আমরা ফলো আপে, পেশেন্ট তো থাকবে ফলো আপে, বিটা ইসিজি আমরা রিপিট করব। যাদের ক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করতেছি, মানে কি চাচ্ছি, যে বিটা ইসিজিটা ডিক্লাইন করে যাক, তাই তো। তো যাদের ক্ষেত্রে আমরা দেখব যে 15%-এর বেশি ডিক্লাইন করে গেছে, মানে কি আমরা তো চাচ্ছি ডিক্লাইন করে যাক। তো যখন বেশি ডিক্লাইন করে যাচ্ছে, মানে 15%-এর বেশি ডিক্লাইন করে যাচ্ছে ফার্স্ট বিটা ইসিজি থেকে রিপিটেডটা, তখন সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ডোজই ইউজুয়ালি দিয়ে থাকি। বা তাদের জেস্টেশনাল এজ খুব একটা বেশি না, দেখা গেছে খুবই শর্ট টাইমের, জাস্ট 4 to 6 উইকস প্রেগন্যান্সি, তো সেক্ষেত্রে ঠিক আছে। আবার সেকেন্ড ডোজ আবার ইউজুয়ালি লাগে কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যায় যে জেস্টেশনাল এজটা একটু বেশি, বা দেখা গেছে যে ডিক্লাইন করতেছে বিটাইসিজিটা, রিপিট বিটাইসিজিটা আমরা ডিক্লাইন পাইছি, কিন্তু এই ডিক্লাইনেশনটা 15%-এর বেশি না, 15%-এর কম, মানে খুব একটা বেশি ডিক্লাইন করে নাই এখন। ওটা আমরা পার্সেন্টেজ দিয়ে মোটামুটি হিসাব করে দিলাম যে 15%-এর কম ডিক্লাইন করে গেছে, তো তাদের ক্ষেত্রে আমরা একটা সেকেন্ড ডোজ দিয়ে দিই, তাহলে দুটা ডোজ গেল। আর মাল্টি ডোজ কাদের ক্ষেত্রে লাগে, যে দেখা যায় 1, 3, 5, 7 এভাবে বিজোড় ডেতে আমরা হচ্ছে মেথোট্রেক্সেট দিচ্ছি। ও আর এটা তো বলাই হয় নাই যে আমরা মেথোট্রেক্সের সাথে অবশ্যই কিন্তু ফলিক অ্যাসিডটা দিব। কেন দিব? কারণ মেথোট্রেক্সেট হচ্ছে একটা ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। তো এই ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট হওয়ার কারণে কি করে, যে ও হচ্ছে ফলিক অ্যাসিডের যে অ্যাক্টিভ ফর্মটা, যেটা হচ্ছে গিয়ে টেট্রাহাইড্রোফলেট, ও আলটিমেটলি ডাইহাইড্রোফলেট থেকে টেট্রাহাইড্রোফলেটের যে কনভার্সনটা, এটাকে মিথোট্রিক্সেট ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার কারণে আলটিমেটলি কি, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো যেগুলো মেইন স্ট্রাকচার গুলো, এগুলো কিছুই তৈরি হতে পারে না। এই কারণে আমাদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট আলাদা করে দিতে হয়। আর যাদের ক্ষেত্রে মাল্টি ডোজ লাগে তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কিভাবে করি, যে বিজোড় বিজোড় ডেতে তাদেরকে আমরা হচ্ছে মিথোট্রিক্সেট দিচ্ছি, মানে আজকে শুরু করলাম, আগামীকাল সে হচ্ছে ফলিক অ্যাসিড পাবে, পরের দিন মেথোট্রিক্সেট, তারপর দিন ফলিক অ্যাসিড, এভাবে করে পাবে। আর মাল্টি ডোজ ইউজুয়ালি কাজে লাগে ওই যে যাদের ক্ষেত্রে জেস্টেশনাল এজটা একটু বেশি, তারপরে দেখা গেছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি চলে আসছে, বা সিমটম বেশি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টি ডোজে যাব। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে আফটার মানে এক্সামাইনিং বা আফটার হচ্ছে অবজার্ভিং যে পেশেন্টের রেসপন্স কিরকম, এটার উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা। ও আরেকটা জিনিস বলবো, যে এক্ষেত্রে কি হয়, মেথোট্রেক্সেট দিলে পেশেন্ট কিছুটা পেইন ফিল করতে পারে, লোয়ার অ্যাবডোমেনে কিছুটা পেইন কমপ্লেন করতে পারে, যে হ্যাঁ তার একটু পেইনটা বেড়ে গেছে, হয়তো পেশেন্টের দেওয়ার আগে একটু পেশেন্টটা হেমোডাইনামিক্যালি স্টেবল ছিল, কিন্তু একটুখানি হচ্ছে গিয়ে দেখা গেছে ব্যথা কম ছিল, মেথোট্রেক্সেট দেওয়ার পরে পেশেন্ট হয়তো কমপ্লেন করতেছে যে হঠাৎ করে তার ব্যথা বেড়ে গেছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটার সাইড এফেক্ট হিসেবে ব্যথা বাড়তে পারে। কিভাবে? কারণ হচ্ছে ওই যে এখানে এক্ষেত্রে হয় কি, ট্রোফোব্লাস্টিক যে সেল গুলো থাকে, সেগুলোর আলটিমেটলি ডেথ হতে থাকে, হ্যাঁ, ডেথ হতে থাকে, মানে ডেড হয়ে যায় সেলগুলো, সেলগুলো ডেড হতে থাকে। আবার হচ্ছে ওই যে টিউবের যে ওয়াল আছে, এই টিউবাল ওয়াল থেকে এই একটোপিক প্রেগনেন্সিটা সেপারেটেড হতে থাকে, হ্যাঁ, রেজুলেশনের জন্য। সেই কারণে পেশেন্ট কিছুটা পেইন ফিল করতে পারে, হ্যাঁ, এটা নর্মাল, আমরা পেশেন্টকে ওভাবে কাউন্সিলিং করবো। এরপরে হচ্ছে আমরা, এই তো আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট শেষ। এরপরে আমরা যদি পাই যে এরকম পেশেন্ট হচ্ছে হেমোডাইনামিক্যালি আনস্টেবল, বা পেশেন্ট শকে চলে গেছে, তারপর পেশেন্টের সিভিয়ার ব্লিডিং, পেশেন্টের বিটা ইসিজি হচ্ছে আহ, অনেক বেড়ে গেছে, ঠিক আছে, অনেক হাই হয়ে গেছিল, সেখান থেকে আলটিমেটলি হচ্ছে মানে ডিক্লাইনিং তো রিপিটেডটা ওইভাবে বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু প্রথমেই আমরা অনেক বেশি পেয়ে গেছি, প্লাস মেইন ইস্যু হচ্ছে গিয়ে পেশেন্ট কেমন আছে, বা পেশেন্টের কমপ্লেন কি, বা পেশেন্ট কমপ্লায়েন্স কিরকম আছে, কিরকম অবস্থায় আছে পেশেন্ট এখন, এটার উপর ডিপেন্ড করে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাব, ঠিক আছে। তা আমাদের মোটামুটি উম বিসিপিএস এর জন্য, মানে এফসিপিএস এর জন্য, সরি, এফসিপিএস এর জন্য মোটামুটি এতখানি আশা করি এনাফ আর কি। শর্ট টাইমের মধ্যে যতটুকু পসিবল ছিল আমি আলোচনা করার চেষ্টা করছি, আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। দিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, মন দিয়ে পড়াশোনা করবেন। থ্যাংক ইউ।